ভৌগোলিক অবস্থা। ভারত দীর্ঘ সময়ের জন্য অন্যান্য দেশ থেকে বিচ্ছিন্ন ছিল। এটি ভারতীয় ঐতিহ্য, প্রথা, নীতি ও বিশ্বাসগুলিকে গড়ে উঠতে সাহায্য করেছিল এবং সেগুলি মানুষের মনের গভীরে গেঁথে গিয়েছিল। গ্রামীণ এলাকা। ভারতে ব্রিটিশরা আসার আগে এটি মূলত গ্রামীণ সামাজিক কাঠামো বিভাজনে অন্তর্ভুক্ত ছিল। তবে এইটা কিন্তু বলা ভুল হবে যে ব্রিটিশরা আসার আগে আমরা সম্পূর্ণ গ্রামীণ ব্যবস্থার মধ্যে পর্যবসিত ছিলাম, কারণ এই ভারতবর্ষের একটা বড় অংশ তার নগর উন্নয়ন ঘটেছিল, নগর সমাজ গড়ে উঠেছিল। তাই পুরোটা যে গ্রামীণ সমাজ ছিল তা নয়। তবে এটা ঠিক, এখানে যেটা বলা রয়েছে যে গ্রামীণ ব্যবস্থা জাত ব্যবস্থাকে গড়ে তুলতে সাহায্য করে, জাত ব্যবস্থাকে গড়ে তুলতে সাহায্য করে, এইটা সত্যি কথা। আচ্ছা, জাত ব্যবস্থা আমাদের প্রাইমারি গোষ্ঠী না সেকেন্ডারি গোষ্ঠী, প্রাথমিক গোষ্ঠী না গৌণ গোষ্ঠী, কেউ বলতে পারো? এই প্রশ্নটা মাথায় রেখো। আমরা নেক্সট দুটো পয়েন্ট করে নিচ্ছি। ধর্মীয় প্রভাব। ধর্ম, তাহলে আমরা গ্রামীণ এলাকাটা দেখলাম। ধর্মীয় প্রভাব। ধর্ম হিসেবে হিন্দু ধর্মের উৎস মানুষের অজানা। হিন্দু ধর্মকে তাই সনাতন ধর্ম বলা হয়। এটি কর্ম এবং পুনর্জন্ম, যার কথা আমরা অলরেডি যে কথাটা আমরা বললাম, পুনর্জন্মের তত্ত্বে বিশ্বাস করা হয়। পুনর্জন্মের তত্ত্বে তোমরা বিশ্বাস করো? তোমাদের কি মনে হয় পুনর্জন্ম বলে কিছু আছে? না ম্যাম, এই বিষয়ে আমার কোনো মত নেই, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। অন্যান্যরা কেউ কি মনে করো এই জন্ম পুনর্জন্ম এই বিষয়গুলো রয়েছে? জাতিস্বর বলে কিছু জিনিস আছে এখনো। জাতি ব্যবস্থার অনেকটাই কিন্তু এই ধারণার মধ্য দিয়ে পালিত হয়েছিল এবং পুষ্ট হয়েছিল। বিশেষ করে জন্ম এবং পুনর্জন্মের যে বিশাল বৃত্ত, সেই বৃত্ত থেকে বেরোনোর জন্য মানুষ অহর্নিশি কাজ করে যেত, যাতে সে এই বৃত্ত তারা ভাঙতে পারে এবং তাদের এই যে নকশা বা এই যে প্যাটার্ন, সেখান থেকে তাদের নিষ্কৃতি তারা পেতে পারে। ধর্মীয় প্রভাব এবং শিক্ষা। মানুষ মূলত ছিল ধার্মিক প্রকৃতি, তারা ধর্মের অনুশাসনের বিরোধিতা করতে ভয় পেত। শিক্ষার অভাবের কারণে তাদের মধ্যে গোঁড়ামি, কুসংস্কার ও অন্ধবিশ্বাস বাসা বেঁধেছে। তারা জাতপাতের নিয়ম কানুনকে বিশ্বাস করত এবং কোনোভাবেই তারা এই ব্যবস্থাপনা থেকে বেরোতে চায়নি। ফলত এখানে যেটা মনে করা হয়েছে বা যেইটা বলা হয়েছে সেটা হলো যে জাত ব্যবস্থা টিকিয়ে রাখার জন্য শুধু শাসক গোষ্ঠী নয় বা যারা শাস্ত্র রচয়িতা তারা নন, মানুষ নিজেও কিন্তু বদ্ধপরিকর জেনে বুঝে যে জাতি ব্যবস্থা কোনোভাবেই স্বাস্থ্যজনক নয়, ইতিবাচক কোনো পরিবর্তন আনতে পারে না, তবুও শুধুমাত্র মানুষ তাদের কুসংস্কার, অন্ধকারাচ্ছন্ন মন, তাদের নানান রকমের মনের সংস্কার, এগুলোকে বাঁচিয়ে রাখার জন্য তারা এর বিরোধিতা করে। এবং অনেক ক্ষেত্রেই মনে করা হয়েছিল, যেটা আমরা বললাম, যে ধর্মীয় একটা প্রভাব ছিল, যে ভগবানকে রুষ্ট করা হয়। জাতিভিত্তিক নিয়ম যদি আমরা না মেনে চলি তাহলে হয়তো ভগবান আমাদের প্রতি রুষ্ট হবেন। যেমন হিন্দু জাতিতে বলা রয়েছে, এমন অনেক জাতিতেই বলা রয়েছে যে শুধু যারা বিবাহিত মহিলা, সধবা, তারাই কিছু কিছু অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। বিশেষ করে বিয়ে, জন্মদিন, অন্নপ্রাশন, তারপর এরকম নানান রকম যে কিছু লাইফ স্পোর্টস রিচুয়ালস আমাদের রয়েছে, পৈতে, শ্রাদ্ধ ইত্যাদি। বিশেষ করে বিয়ে, কারণ বিয়ে মানেই একটা নতুন জীবনের সঞ্চার এবং সেখানে যাতে বর বধূ ভালো থাকেন সেই জন্য অনেক আচারের প্রসঙ্গ ভরা রয়েছে। এবং বেশিরভাগ জায়গাতেই কিন্তু আমরা দেখবো যে স্বামী এবং স্ত্রী তারা যেহেতু নতুন জীবন শুরু করতে চলেছে, তাই বেশিরভাগ লোকাচার বা লোকনীতি এমন ভাবে তৈরি করা রয়েছে যাতে খুব বিবাহিত যারা মহিলা তারা এখানে অংশগ্রহণ করতে পারে।
কিন্তু কিসের ভিত্তিতে আমরা অবিবাহিত বা যারা স্বামী যাদের সঙ্গে থাকেন না, কোনো কারণে বিয়োগ ঘটেছে, সেই সমস্ত মহিলাদের কথা আমরা কেন আনবো না, বা কেন সেই সমস্ত রিচুয়ালস থেকে বা আচার নিষ্ঠা থেকে, আচার অনুষ্ঠান থেকে সেই মহিলাদের বাদ দেওয়া? এই প্রশ্নগুলো কিন্তু কারোর মনে আসে না, এবং আসলেও তারা সেই জাতীয় প্রশ্ন তারা করে। ফলত জাতি ব্যবস্থার পক্ষে এটা সুবিধা যে তারা ধর্মের নাম নিয়ে আচার প্রথা এবং তার যে কুসংস্কার তাকে কান্ডারি করে এগিয়ে গেছে। তাই জাতি ব্যবস্থার পরিবর্তন, জাতি ব্যবস্থার সংস্কার বা জাতি ব্যবস্থার পুনরুত্থাপন, এই প্রসঙ্গগুলো আমাদের কাছে আর প্রাসঙ্গিক হয়ে ওঠেনি কখন। এবার আমরা দেখবো জাত ব্যবস্থার বৈশিষ্ট্য। খণ্ডীকৃত বিভাজন। জাত ব্যবস্থা হলো সমাজের একটি অসমজাতীয় খণ্ডীকৃত বিভাজন। সেখানে একটি সযত্নে রক্ষিত সামাজিক সীমানা রয়েছে। কোন জাতের সদস্যদের আরোপিত, এটা কিন্তু সদস্যদের হবে, হ্যাঁ, এখানে সমস্যদের আছে, একটু ঠিক করে আরোপিত সামাজিক মর্যাদা প্রদান করা হয়, যা কিনা মানুষের জন্মের সময় থেকেই নির্ধারিত। জীবনের কাজ, এখানে একটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট হচ্ছে আরোপিত সামাজিক মর্যাদা। বলতে পারবে আরোপিত সামাজিক মর্যাদা বলতে কি বোঝো? এই প্যারাগ্রাফটা ভালো করে পড়ে নিয়ে তারপরে বলো। ম্যাম, আরোপিত মানে হচ্ছে সে জন্মের সময় যে জাতিগোষ্ঠীতে জন্মগ্রহণ করেছে, সেই জাতিগোষ্ঠী যে বৃত্তি অর্জন করে থাকে সেটাই তাকে মেনে চলতে হবে। সেই রকম ভাবে একটা জিনিস আগে থেকেই তৈরি করা বা আরোপ করা হয়েছে, সেই জন্যই বলা হচ্ছে আরোপিত জাতি ব্যবস্থা। শুধু জাতি ব্যবস্থা থেকে আরোপিত হয় না, অন্য জায়গা থেকেও আরোপ করা যেতে পারে। আরোপ করা যেতে পারে মানে সেটা তার কাজের মাধ্যমে বা তার সে কোন মানে কেউ যদি এমন যদি হয় যে এটা মানে নর্মালি হয় না, কিন্তু এমন যদি হয় কেউ যদি কোনো পেশায় থাকে, সে যদি পরবর্তীকালে তার পেশা পরিবর্তন করে, সে যদি পেশার ভিত্তিতে আমি বিচার করে দেখি, তাহলে তো সেদিক থেকে তার জাতটা তাহলে বদলে যাবে না, এটা তুমি অন্য কোথাও চলে এলে। তুমি ঠিকই বলেছো, আরোপিত পর্যন্ত ঠিক আছে। আরোপিত মর্যাদা বা আরোপিত স্টেটাস, যেটাকে আমরা বলি অ্যাসক্রাইবড স্টেটাস, অর্থাৎ যেই মর্যাদা বা যেই অবস্থান নিয়ে জন্মগ্রহণ করে, সেই ভূমিকা তাদের কাছে প্রদত্ত থাকে এবং তার বাইরে যাওয়া যায় না। এখানে আমরা কথা প্রসঙ্গে যে আরোপিত মর্যাদার উল্লেখ করা হলো সেটা হলো জাতি ব্যবস্থা। কারণ কেউ ব্রাহ্মণ, কেউ বৈশ্য, কেউ শূদ্র, কেউ বা ক্ষত্রিয়। ফলত এই জায়গাগুলো কিন্তু অ্যাসক্রাইব, এবং এখান থেকে আমাদের বেরোনোর কোনো উপায়। এরকম আরোপিত মর্যাদা আরো কিছু থাকতে পারে, যেমন আমরা বললাম যে পরিবার, সেটা একটা আরোপিত মর্যাদা হতে পারে। যে পরিবারে আমি জন্মগ্রহণ করেছি, পরবর্তীতে আমি কিরকম পারফর্ম করছি তার উপর ভিত্তি করে আমি আমার ফ্যামিলি অফ প্রোক্রিয়েশন থেকে ফ্যামিলি অফ ওরিয়েন্টেশনে যেতেই পারি। পরবর্তীতে আমি ভালো কাজ করলাম বা আমার খুব ভালো বিবাহ হলো, আমি অন্য দেশে চলে গেলাম, বা আমি কাজ করে খুব ভালো প্রতিষ্ঠিত হলাম, সেটা হতেই পারে। কিন্তু আমি যে পরিবারে বসবাস করেছি সেটা মূলত আমার আরোপিত। আরো একটা আরোপিত কি হতে পারে, যেটা কোনো মর্যাদার সাথে যুক্ত নয়, কোনো স্টেটাসের সাথে যুক্ত নয়, বা কিছু ডিটেলস যেগুলো আমাদের নিয়ে চলতে হয় এবং যেগুলো আমাদের শরীরের একটা অংশ, যেমন ব্লাড গ্রুপ, এটাও কিন্তু আরোপিত। এটার উপরে ভেবে দেখো আমাদের কিন্তু কোনো হাত, মানে এটা গ্রুপ এ হবে না গ্রুপ বি হবে, নাকি ও প্লাস হবে, নাকি ও নেগেটিভ বা খুব দুর্বোধ্য বা রেয়ার কোনো ব্লাড গ্রুপে কেউ জন্মাবে কিনা, সেটা তো সে নিজের হাতে করেনি, ফলত সেটার উপরে তাদের কোনো হাত নেই। এগুলোকে আমরা সমস্তই বলছি আরোপিত, এগুলো কিন্তু অর্জিত নয়। আমাদের সেক্স, সেটা হচ্ছে আমাদের আরোপিত স্টেটাস। কারণ আমরা একজন স্ত্রী হয়ে জন্মগ্রহণ করব না আমরা একজন পুরুষ হয়ে জন্মগ্রহণ করব, এটা সম্পূর্ণ আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়, বা আমরা যেটা নিয়ে জন্মগ্রহণ করি জন্মের সময় সেইটা অরিজিনাল থাকে, সেটা থেকে আমরা বেরোতে পারি। কিন্তু যখনই আমরা অ্যাসক্রাইব স্টেটাস থেকে অ্যাচিভ স্টেটাসের কথা বলবো বা অর্জিত মর্যাদার কথা বলবো, আমরা দেখি যে সেই মর্যাদা কিন্তু মানুষ অর্জন করে, এবং সেক্ষেত্রে পরিবর্তনও আসতে পারে। কোনো একটি ছেলে সে পুরুষ হয়ে জন্মগ্রহণ করেছে, পুরুষ হয়ে খানিকটা বড় হয়েছে, কিন্তু তার মনে হলো পরবর্তীতে তার মহিলা হতে চাওয়ার খুব ইচ্ছা, এবং তার শরীরটা হয়তো পুরুষের কিন্তু মনটা একেবারে নারী, ফলত সে চায় না পুরুষ হয়ে সারা জীবন কাটায়। এগুলো আস্তে আস্তে আমরা অর্জিত মর্যাদার দিকে যাব। এগুলোকে আমরা বলি জেন্ডার। জেন্ডার কেন বলি? কারণ আমরা যা মনে করি আর আমরা যেই
শারীরিক কাঠামো নিয়ে জন্মগ্রহণ করি, সেই দুটো এক নয়। সেই দুটো যে এক নয় এবং সেটার মধ্যে পার্থক্য থাকতে পারে, এবং সেই পার্থক্যটা আমি লালন করতে পারি, আবার সেই পার্থক্যটাকে আমি পরিবর্তনও করতে পারি। যেমন একটি বাচ্চা শিশু সন্তান, ছেলে সন্তান, তার বাবা মা সবসময় তাকে কিনিয়ে দেয়, জিমনাস্টিক্সে দেয়, তাকে বন্দুক কিনে দেয়, তাকে নীল জামা কাপড় পরায়। আর তার বাড়িতে হয়তো একটি ছোট বোনও আছে, তাকে মা বাবা গান শেখায়, নাচ শেখায়, সাঁতারে দিতে ভয় পায়। ছোট মেয়ে যদি জলে ডুবে যায় বা একটু দূরে কোথাও বেড়াতে বেরোলে তাদের চিন্তা হয় যদি তার সাথে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, তাকে গোলাপি জামা পরানো হয়, তাকে খেলনা বাটি দেওয়া হয়। তার যে আসলে কি ইচ্ছা, সে কি সত্যি বন্দুক নিয়ে খেলতে চায় বা এরকম কোনো পরিণত খেলা দিয়ে খেলতে চায়, সেটা কিন্তু আমরা কেউ খোঁজ রাখি। তা এগুলো সমস্তটাই কিন্তু অ্যাসক্রাইবড স্টেট। আর মেয়েটি বড় হয়ে যদি মনে করে যে সে মন থেকে পুরুষ এবং তার শারীরিক গঠন স্ত্রীর মতো হলেও তার ভালো লাগে না স্ত্রীর জীবন যাপন করতে, তাই এখানেও আমরা দেখছি একটা সেক্স এবং জেন্ডারের মধ্যে একটা আরোপিত মর্যাদা, আমার সেক্স। যদি আরোপিত মর্যাদা নিয়ে আমার কোনো সমস্যা না থাকে, আমাকে যেই প্রাকৃতিক ভাবে যেই লিঙ্গের মধ্যে দিয়ে যেতে হয়েছে এবং যেটা আমার শরীরের উপর আরোপ করা হয়, যদি সেটা নিয়ে আমার কোনো সমস্যা না থাকে, তাহলে আরোপিত মর্যাদা নিয়ে কোনো দ্বন্দ্ব বা কোনো অভিযোগ থাকে না। কিন্তু যেই মুহূর্তে মানুষ আর আরোপিত মর্যাদার মধ্যে থাকতে চায় না, সে নিজের জন্য কোনো আলাদা কোনো মর্যাদা আনতে চায় বা অর্জন করতে চায়, সেটাকে আমরা বলতে চাইছি অর্জিত মর্যাদা। ঠিক আছে, বোঝা গেছে? দেখো এটা বুঝেছো কি? জীবনে কাজের মাধ্যমে সামাজিক মর্যাদা কেউ কোনোভাবে অর্জন করতে পারে না। কোনো সামাজিক কৃতিত্ব অর্জনের মাধ্যমেই জাতের পরিবর্তন করা যায় না। এটি অর্জনযোগ্য বা হস্তান্তরযোগ্য নয়। যেটা আমি অলরেডি বললাম যে এই জায়গাগুলো তো, এই পেশা ভিত্তিক জায়গাগুলো তো ভীষণভাবে হেরিডিটারি অকুপেশন বা আমার পরিবার ভিত্তিক বা আমার গোষ্ঠী ভিত্তিক, পরম্পরা ভিত্তিক, এবং বংশ পরম্পরায় আমি এই পেশা অর্জন করেছি এবং এই পেশার বাইরে আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। এটা অর্জন করা যাবে না বা কোথাও বা কাউকে হস্তান্তরিত করা যাবে না। জাত ব্যবস্থার যে ধাপে যার অবস্থান, তাকে সারা জীবন সেখানেই থাকতে হবে। জাত ব্যবস্থার প্রতিটি স্তরে নিজস্ব কিছু নিয়ম কানুন আছে। কোন জাতের সদস্যরা সেই জাতের জন্য নির্ধারিত নিয়ম কানুন মেনে চলছে কিনা তা জাত পঞ্চায়েত খেয়াল রাখে, যেটাকে আমরা বলি অনেক সময় কাস্ট পঞ্চায়েত, সেগুলো কিন্তু মেনে চলার চেষ্টা করে। আচ্ছা, এখানে আরো কিছু বৈশিষ্ট্যের কথা রয়েছে, আমি চাইবো এই বৈশিষ্ট্যগুলো তোমরা পড়ো এবং এই বৈশিষ্ট্যগুলো যদি তোমরা বুঝতে পারো, যদি বুঝতে কোনো অসুবিধা না হয়, তাহলে আমাকে একটা মেল করবে এবং মেল করে আমাকে জানাবে। ঠিক আছে?